our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today our topic is gestational diabetes. আমরা ডায়াবেটিস সম্পর্কে পড়েছি, মানে আমরা জানি সাধারণভাবে কি হয়, তারও একটা ডেভেলপমেন্ট, তার ব্যাপারটা নিয়েও আমরা আজকে বলবো। তবে আজকে মূলত যেটা মানে আলোচনার বিষয় সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ মহিলারা যখন প্রেগনেন্ট হন বা প্রেগনেন্সির সময় এক ধরনের ডায়াবেটিস দেখতে পাওয়া যায়। তো দিস ডায়াবেটিস ইজ কল্ড অ্যাকচুয়াল জেস্টেশনাল ডায়াবেটিস, এবং এই প্রেগনেন্সি পিরিয়ডটা যতদিন চলে সেই সময়টাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। এই সময় যে ডায়াবেটিস দেখতে পাওয়া যায় তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়। সো ওকে, আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে শুরু করার আগে আমাদের পরিচয় আমরা দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেজ টপিক, দ্যাট ইজ gestational diabetes. Gestational diabetes is associated with an increased risk of complications in pregnancy and birth, as well as a greater likelihood of mother and child developing type 2 diabetes later in life. Okay, gestational diabetes actually is associated, অর্থাৎ gestational diabetes যদি হয়ে থাকে কোনো প্রেগনেন্ট মহিলার বডিতে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে, এবং বেবি জন্মানোর ক্ষেত্রেও বিভিন্ন কমপ্লিকেশন কিন্তু দেখা দিতে পারে। এছাড়া যেটা পরবর্তীকালে হয়তো প্রেগনেন্সির সময় মায়ের ডায়াবেটিস ছিল, বেবি জন্মানোর পরে পরবর্তীকালে বেবির কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। The good news is that with good management of gestational diabetes, these risks are significantly reduced. There have been huge advances in the knowledge about the management and treatment of gestational diabetes and the importance of a healthy lifestyle in keeping gestational diabetes and its complications under control. তবে এটা একটা ভালো ব্যাপার যে জেস্টেশনাল ডায়াবেটিসকে যদি খুব সন্তর্পণে, খুব যদি মানে ম্যানেজমেন্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ডায়াবেটিসের পরবর্তী জীবনে ডায়াবেটিসের রিস্কটা। তো চলো আমরা এখন একটু নজর দিই, হোয়াট ইজ অ্যাকচুয়াল জেস্টেশনাল ডায়াবেটিস। Gestational diabetes, sometimes referred to as GDM, is a form of diabetes that occurs during pregnancy. So, gestational diabetes কে আমরা GDM বলে থাকি, যেটা সাধারণভাবে প্রেগনেন্সির সময় যেই ডিজিজটা দেখা যেতে পারে। Between 5% and 8% of pregnant women will develop gestational diabetes, and this usually occurs around 24th to 28th week of pregnancy. প্রেগনেন্সি 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে এই রোগ, এই জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যেতে পারে, এবং প্রেগনেন্ট মহিলাদের মধ্যে 5% থেকে 8% প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে এই রোগটি দেখা দিতে পারে। Diabetes is a common condition in which the body's cells are unable to effectively obtain glucose from the bloodstream. Glucose is required to provide the body with energy for day-to-day activities. The hormone insulin moves glucose from the blood into the body's cell where it can be used for energy. ডায়াবেটিস রোগের আসলে রোগটি কি, এমন একটা বডি কন্ডিশন যেখানে বডির যে কোষগুলি আছে তারা গ্লুকোজটাকে গ্রহণ করতে পারছে না, অর্থাৎ ব্লাড স্ট্রিমে ব্লাড গ্লুকোজটাকে ক্যারি করে নিয়ে আসছে কিন্তু কোষের মধ্যে ঢুকতে দিতে পারছে না। আমরা জানি, আমরা শ্বসন পড়বো, যখন রেসপিরেশন পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে গ্লুকোজ হচ্ছে এমন একটা মেটেরিয়ালস যেটা আমাদের এনার্জি দিচ্ছে। গ্লুকোজই হচ্ছে একটা এনার্জি দিচ্ছে, এবং এই এনার্জিটাই কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি, যেগুলো ধরো আমাদের হার্ট চলা, লাংস চলা, হাঁটা চলা, সমস্ত কিছু এনার্জি ছাড়া কিন্তু হবে না, এবং এই এনার্জিটা আমরা ফুড থেকে পাচ্ছি থ্রু মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে গ্লুকোজ। এবার ইনসুলিন হরমোন যে কাজটা করে, ব্লাডের গ্লুকোজগুলো তো ব্লাড সেলগুলো ক্যারি করে নিয়ে এসে সেগুলো কোষের মধ্যে যে নর্মাল কোষে পাঠায়, কিন্তু সেই পাঠানোর ক্ষেত্রে ইনসুলিন হরমোন হেল্প করে। কিন্তু যদি ইনসুলিন হরমোনের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজ সেলের মধ্যে প্রবেশ করতে পারে না। When the movement of glucose
into the cells is delayed, the blood glucose levels rise, causing diabetes to develop. যদি এই গ্লুকোজের পরিমাণটা বা এই মুভমেন্টটা যদি ডিলে হয়ে যায় বা খুব ধীরে ধীরে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডায়াবেটিস বা এই টাইপের রোগ দেখতে পাই। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা যে গ্লুকোজ, দেখো ছবিটা ভালো করে, যে গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ, ইনসুলিন, বডি সেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ নিয়ে যেতে সাহায্য করছে ইনসুলিন হরমোন এই নর্মাল সেলে, কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে এই ইনসুলিন হরমোনটা গ্লুকোজটাকে নিয়ে যেতে পারছে না, যার ফলে ব্লাড ভেসেলে গ্লুকোজটা থেকে যাচ্ছে, আসল কোষের মধ্যে পৌঁছাতে পারছে না। তো মনে হতে পারে যে এটার কারণটা কি, চলো দেখি এর কজগুলো কি কি। জেস্টেশনাল ডায়াবেটিস ইজ কজড বাই hormonal changes in pregnancy which can change the body's ability to use a substance called insulin. এই ছবিতে যদি তোমরা খুব ভালো করে দেখো যে ব্যাপারটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেইনলি হরমোনাল কারণে হয়ে থাকে। যদি ইনসুলিনের অভাব ঘটে বা তারা ঠিকমতো কাজ করতে পারে না, তখন ব্লাড গ্লুকোজটাকে তারা কোষের মধ্যে ঢোকাতে পারে না। When she is pregnant, a woman's body makes many hormones. The woman has higher blood sugar. Sometimes these hormones affect the pancreas and the pancreas produces less effective insulin. অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে যখন প্রেগনেন্ট থাকে তখন তারা প্রচুর পরিমাণে হরমোন তৈরি করে, সেই এফেক্টটা যায় প্যানক্রিয়াসে, সেই ইনসুলিন তৈরি করে। কিন্তু যদি ইনসুলিনের তৈরি করার অবস্থা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার বেড়ে যায়, কিন্তু সেটা কোষের মধ্যে সেই সুগার বা গ্লুকোজটা পৌঁছাতে পারে না। নেক্সট তোমরা এই একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ইনসুলিন, দেখো যত এখানে হচ্ছে 10 উইকস, 20, 30, 40 প্রেগনেন্সির যে উইকগুলো যত বাড়ছে, এদিকে ইনসুলিন লেভেলটা বাড়ছে। যত ইনসুলিন লেভেল বাড়ছে, ইউজুয়াল ইনসুলিন প্রোডাকশন ডিউরিং প্রেগনেন্সিতে 36 উইকসে দেখছি আমরা অনেক বেশি ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু যখন জেস্টেশনাল পিরিয়ডের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি স্ট্রেট লাইন দেখি, দেখো সেক্ষেত্রে ইনসুলিন লেভেলটা কতটা কম। তাহলেই বুঝতে পারছো যে ইনসুলিন কিন্তু এক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে কম কাজ করছে। তাহলে মেন যে ফাংশনটা ছোট করে দেখলে, প্যানক্রিয়াস আনএবল টু প্রডিউস ইনসুলিন টু কাউন্টারঅ্যাক্ট হরমোন প্রডিউসড বাই প্লাসেন্টা লিডিং টু ইনক্রিজ সুগার লেভেল অর জেস্টেশনাল ডায়াবেটিস। প্যানক্রিয়াসই হচ্ছে ইনসুলিন তৈরি করার জায়গা আমরা বলতে পারি। তো প্যানক্রিয়াস যদি ইনসুলিন তৈরি করতে না পারে, সেটা কিন্তু প্লাসেন্টা থেকে যে সমস্ত হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোনেরকে কাউন্টারঅ্যাক্ট করতে পারছে না, যার ফলে বডিতে সুগার প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু কোষে ঢুকতে পারছে না। এবার আমরা কিছু রিস্ক ফ্যাক্টরস দেখব ফর জেস্টেশনাল ডায়াবেটিস। সাধারণত কোন কোন ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে? ম্যাটার্নাল এজ গ্রেটার দ্যান 25 ইয়ার্স, মায়ের বয়স বা যারা ধরো প্রেগনেন্ট হবেন, যারা মা হবেন, তাদের বয়স যদি 25 বছরের বেশি থাকে, সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকতে পারে। নেক্সট, ওবেসিটি, অর্থাৎ হায়ার যদি আমাদের দেহের ওজন যদি খুব বেড়ে যায়, ওবেসিটি দেখা যায়, সেক্ষেত্রে হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, যদি ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি থাকে, জেনেটিক কারণে হতে পারে। প্রিভিয়াস লার্জ বেবি, আগে যদি বিশাল আকার বেবি তৈরি হয়, সেক্ষেত্রে হতে পারে। প্রিভিয়াস স্টিল বার্থ অর্থাৎ চাইল্ড উইথ আ বার্থ ডিফেক্ট, যদি আগের বেবি বা আগে যদি সেই প্রেগনেন্ট মহিলার কোনো আগে বেবি থাকে, সে তার যদি কোনো বার্থ ডিফেক্ট হয়। প্রিভিয়াস প্রেগনেন্সি উইথ জিডিএম, প্রিভিয়াসলি যদি জিডিএম থেকে থাকে আগের ইস্যুর সময়। এবং হাইড্রামিনোস এবং হাইড্রোজেনযুক্ত অ্যামাইনো, এই গ্রুপ যদি আয়ন যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু রিস্ক ফ্যাক্টর আমরা বলতে পারি। নাও আমরা আসছি প্যাথোফিজিওলজি। জিডিএম বললে আমরা যেগুলো পাচ্ছি, এদের প্যাথোফিজিওলজি দেখো। ফার্স্ট অফ অল, জিডিএম ক্যারেক্টারাইজড বাই hyperinsulinemia and insulin resistance resulting in abnormal carbohydrate intolerance. GDM এ কিন্তু হাইপার ইনসুলিনেমিয়া অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন যদি রেজিস্ট্যান্স হয়,
সেক্ষেত্রে অ্যাবনর্মাল কার্বোহাইড্রেট ইনটলারেন্স তৈরি হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তার একটা ইনটলারেন্স তৈরি হয়। প্লাসেন্টা সিক্রেটস হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন HPL to increase fetal use of maternal blood glucose, keeps maternal blood glucose elevated for long. প্লাসেন্টা কিছু হরমোন সিক্রেট করে যে HPL, সেই HPL কিন্তু ব্লাড গ্লুকোজটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে। ইনসুলিন তাকে বিরুদ্ধে কাউন্টারঅ্যাক্ট করে, কিন্তু কাউন্টারঅ্যাক্ট না করতে পারলে সেক্ষেত্রে এক্সট্রা গ্লুকোজ থেকে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স increases due to effect of HPL, progesterone, cortisol and estrogen. যখন কোনো মানুষ প্রেগনেন্ট থাকে তখন কিন্তু তার বডি থেকে প্রোজেস্টেরন, কর্টিসল, HPL, ইস্ট্রোজেন এই হরমোনগুলো প্রচুর পরিমাণে নির্গত হয় এবং সেইগুলোই ইনসুলিনকে রেজিস্ট করে, বেরোতে দেয় না। ফলে দেখতে পাচ্ছ ছবিতে হাই ব্লাড গ্লুকোজ লেভেল ইন মাদার, এক্সট্রা গ্লুকোজ টু বেবি উইথ এক্সট্রা ওয়েট, সেক্ষেত্রে কিন্তু বেবি ওয়েট অনেকটা বেশি হয়। তাহলে এখানেও সেই ছোট করে তোমাদের ছবিটা দেওয়া আছে যে কিভাবে কাজ করছে, যে গ্লুকোজ রয়েছে, ইনসুলিন হরমোন রয়েছে, ইনসুলিন রিসেপ্টরের মাধ্যমে তারা সেই এবং গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজটা যে ঢুকিয়ে দিল, গ্লুকোজ গ্লাইকোজেন, পাইরুভেট এবং ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রকার সাবস্টেন্স তৈরি করতে পারে যেটা বডির জন্য উপকারী। এবার আমরা দেখলাম ইতিমধ্যে যে হরমোনাল এফেক্টে কিন্তু আমরা দেখলাম যে মাদারে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স খুব বেশি হয় সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক বিটা সেলে এফেক্ট করে এবং নর্মাল গ্লুকোজকে কন্ট্রোল করতে পারে না। উল্টো দিকে FFA গ্লুকোজ ফ্লো অ্যাক্রস দ্য প্লাসেন্টা দিয়ে যদি গ্লুকোজ ফ্লো হয় সেক্ষেত্রে ফিটাসের মধ্যেও সেটা চলে যায় অ্যাবনর্মাল যে ব্যাপারটা, যার ফলে গ্লুকোজ লেভেল খুব বেশি হয়ে যায়। তাহলে মেনলি এখানে যেগুলো কাজ করে প্লাসেন্টাল ল্যাক্টোজেন, প্রোজেস্টেরন এবং কর্টিসল হরমোন। তো আমরা একটু হরমোনগুলোর ব্যাপারগুলো দেখে নিই। Estrogen and progesterone, both progesterone and estrogen rise, but their effects on insulin activity are counterbalanced. Progesterone causes insulin resistance. যে হরমোনগুলো মেনলি কাজ করছে, একটা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, একটা কর্টিসল, এক্ষেত্রে কর্টিসল হরমোনের লেভেল খুব বেড়ে যায়। প্রোল্যাকটিন, ডিউরিং প্রেগনেন্সি ম্যাটারনাল প্রোল্যাকটিন লেভেলস ইনক্রিজ 7 to 10 fold. হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন HPL বেড়ে যায়, লেপটিন বেড়ে যায় এবং অ্যাড্রিনোমোডিউলিন বেড়ে যায়। এই কজনের জন্য কিন্তু অ্যাকচুয়াল কমপ্লিকেশন তৈরি হতে পারে। তো এবার যদি এরকম হয়, জেস্টেশনাল ডায়াবেটিস হয়, কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে সেটা নিয়ে প্রথম পয়েন্ট যেটা প্রি এক্ল্যাম্পসিয়া, এ কন্ডিশন দ্যাট কজেস হাই ব্লাড প্রেশার ইন প্রেগনেন্ট ওমেন। প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু খুব বাড়িয়ে দেয়। যদি খুব ভালো করে ছবিটা দেখি, নর্মালের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো ব্লাড ভেসেলটা এইরকম তার স্ট্রাকচার, কিন্তু যখনই দেখো প্রিক্ল্যাম্পসিয়া হচ্ছে সেক্ষেত্রে ব্লাড ভেসেলটা কিন্তু অনেক সরু হয়ে যাচ্ছে, যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে। কেন? এই ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার জন্য চারিপাশে ব্লাড ভেসেলটা খুব সরু হয়ে যায়, যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়। প্লাসেন্টাল abruption. The placenta, the organ that links the pregnant woman's blood supply to her unborn babies, start to come away from the wall of the womb or uterus. এই ওয়াল অফ দ্য উম থেকে ব্লাড বেরিয়ে যেতে শুরু করে দেয়, কোনো ক্ষত তৈরি হয়ে যায়। অ্যাব্রাপশন, প্লাসেন্টা হ্যাজ কাম অ্যাওয়ে ফ্রম ওয়াল অফ দ্য উম। প্রিম্যাচিওর বার্থ, এরকমও দেখা যায় যে জেস্টেশনাল ডায়াবেটিস হলে বেবি প্রিম্যাচিওর বার্থ হয়েছে, 37 সপ্তাহ আগেই বেবি জন্মে গেছে, তার ফলে খুব কমপ্লিকেশন দেখা যায়, ঠিকমতো অর্গান ডেভেলপ করতে পারে না। ম্যাক্রোসোমিয়া, gestational diabetes increase the risk of your baby being large for its gestational age. আমরা দেখলাম এক্সট্রা গ্লুকোজ থেকে নর্মাল বেবিকে দেখতে পাচ্ছ কীরকম হয়, কিন্তু জেস্টেশনাল বেবি কিন্তু বিশাল আকৃতির হতে পারে, প্রায় 4 কেজিরও বেশি হয়ে থাকতে পারে, কারণ এক্সট্রা গ্লুকোজ ডিপোজিশন হয়েছে। শোল্ডার ডিস্টোসিয়া, ম্যাক্রোসোমিয়া ক্যান লিড টু কন্ডিশন কল্ড shoulder dystocia. This is when baby's head passes through vagina but baby's shoulder gets stuck behind pelvic bone. অ্যাকচুয়াল এক্ষেত্রে যেহেতু বিশাল আকৃতি হয় তার ফলে শোল্ডার কিন্তু
পেলভিক বোনে আটকে যায়। ভ্যাজাইনা থেকে যখন বেবিটা বেরোয় তখন কিন্তু শোল্ডারে টান পড়ে, শোল্ডার বা তার এই কাঁধের পোর্শনটা কিন্তু আটকে যায়, পেলভিক বোন থেকে বেরোতে পারে না। তো দিস ইজ কল্ড শোল্ডার ডিস্টোর্সিয়ান। Future conditions after having gestational diabetes, mother is around 7 times more likely to develop type 2 diabetes than women who have had a normal pregnancy. Gestational diabetes যদি প্রেগনেন্সির ক্ষেত্রে থাকে তাহলে আফটার প্রেগনেন্সি তার কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, প্রায় তোমার প্রায় 7 গুণ বেশি হয়ে যায় চান্স। Future pregnancies after having gestational diabetes, mothers are at risk of having gestational diabetes in any future pregnancy. Future pregnancy তো কিন্তু হতে পারে। স্ক্রিনিং, কিভাবে স্ক্রিনিং করা হয় আমরা দেখি। A number of screening and diagnostic tests have been used to look for high level of glucose in plasma or serum in defined circumstances. গ্লুকোজ প্লাজমা বা সিরাম এই লেভেলটা বিচার করার জন্য নানা টেস্ট হয়। ফার্স্ট অফ অল নন চ্যালেঞ্জ ব্লাড গ্লুকোজ টেস্ট, ফাস্টিং গ্লুকোজ টেস্ট, একদম না খেয়ে দিয়ে তারপরে গ্লুকোজ টেস্ট করা। 2 hour পোস্ট প্র্যান্ডিয়াল অর্থাৎ আফটার আ মিল, একটা খাবার খাওয়ার পর 2 ঘন্টা পরে টেস্ট করা। র্যান্ডাম গ্লুকোজ টেস্ট, অর্ডিনারি সময় টেস্ট করা। স্ক্রিনিং গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, গ্লুকোজকে চ্যালেঞ্জ টেস্ট করা, এবং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওরালি গ্লুকোজ টেস্ট করা। অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ জেস্টেশনাল ডায়াবেটিস, কোন সময় আমরা বুঝতে পারবো যে জেস্টেশনাল ডায়াবেটিস এখন আমাদের এটাকে ঠিক করতে হবে। 2 sets of criteria are available for diagnosis of gestational diabetes, both based on blood sugar level. First of all, criteria for diagnosis of gestational diabetes using the 100-gram glucose tolerance test according to Carpenter and Custom. 100 গ্রামে যদি করা হয়, ফাস্টিংয়ে 95 মিলিগ্রাম পার ডেসিলিটার, 1 hour 180 মিলিগ্রাম পার ডেসিলিটার, 2 hour পরে খাওয়ার 2 ঘন্টা পর টেস্ট করে যদি 155 মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং খাবার পরে 3 ঘন্টা পরে যদি গ্লুকোজ টেস্ট করে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সে জেস্টেশনাল ডায়াবেটিসের শিকার। আর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ জেস্টেশনাল ডায়াবেটিস অ্যাকর্ডিং টু ন্যাশনাল ডায়াবেটিস ডাটা গ্রুপ, ন্যাশনাল ডায়াবেটিসের মতে ফাস্টিং অর্থাৎ উপোস করে যে ডায়াবেটিস গ্লুকোজ টেস্ট করে যদি 105 মিলিগ্রাম পার ডেসিলিটার গ্লুকোজ পাওয়া যায়, যদি খাওয়ার 1 ঘন্টা পর টেস্ট করে যদি 190 মিলিগ্রাম পার ডেসিলিটার পাওয়া যায়, খাওয়ার 2 ঘন্টার পর যদি 165 মিলিগ্রাম পার ডেসিলিটার পাওয়া যায়, after 3 hours of having meal, if glucose level is 145 milligram per deciliter, then it is showed that gestational diabetes is happened in pregnant women. So WHO, this is the diagnostic criteria. দেখতে পাচ্ছ তোমরা যে নর্মাল হলে 2 ঘন্টা গ্লুকোজে less than 7.8, ফাস্টিং গ্লুকোজ less than 6.1 থাকা উচিত বা less than 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, অ্যান্ড HbA1c সেটা less than 42 থাকা উচিত। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লাইসেমিয়ার ক্ষেত্রে কীরকম থাকা উচিত, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সের ক্ষেত্রে কীরকম থাকা উচিত, এবং ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কীরকম থাকা উচিত, তার একটা লিস্ট এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডায়াবেটিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আমরা এবার দেখি যে কীভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে। ফার্স্ট অফ অল, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ইম্পর্টেন্ট। 30 মিনিট পার ডে যদি তুমি হাঁটা চলা এক্সারসাইজ করো, দেন ইট ইজ ভেরি গুড। মনিটরিং ব্লাড গ্লুকোজ লেভেল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু মনিটর করে যেতে হবে, প্রত্যক্ষ করতে হবে। ডায়েট চার্ট শুড বি মেনটেন, ডায়েট চার্ট ফলো করা উচিত। অ্যান্ড জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েট যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে দেখতে পারো ডায়েট চার্ট, টোটাল কার্বোহাইড্রেট কীরকম থাকা উচিত, ওকে, মর্নিং স্ন্যাক্সে কীরকম কী থাকা উচিত, এখানে সমস্তটা দেওয়া আছে। টোটাল কার্বোহাইড্রেট প্রায় 1.15 to 45 গ্রাম, দেন মিড মর্নিং স্ন্যাক্সে 15 গ্রাম, লাঞ্চে 45 to 60 গ্রাম। কীরকম কার্বোহাইড্রেট, স্টার্চ, ফ্রুট এবং মিল্ক, কীভাবে তার রেশিওটা থাকা উচিত, এখানে তার ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই ডায়েট চার্ট যদি মেনটেন করা যায়, সেক্ষেত্রে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস ঠিক করা যেতে পারে।
সো একেবারে টেক কেয়ার অফ ইউর বডি, ইটস দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লিভ। তোমার শরীর সুস্থ থাকলে কিন্তু তুমি তোমার নিজের কাজ করে এগিয়ে যেতে পারবে, সেই কারণে শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি। Prognosis: the risk of mother getting gestational diabetes again in a future pregnancy is between 30% to 84%. Gestational diabetes একবার হলে পরবর্তী ক্ষেত্রেও কিন্তু 30% থেকে 84% চান্স থাকে আবার ডায়াবেটিস হওয়ার। Women with a history of gestational diabetes are around 7 times more likely to develop type 2 diabetes, যেগুলো আগেই তোমাদের বললাম যে 7 গুণ বেশি চান্স থাকে একবার ডায়াবেটিস হলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার জন্য। Gestational diabetes increase the risk of some birth complication থাকতে পারে। Babies born to mothers who had gestational diabetes during pregnancy are at a greater risk of developing obesity and type 2 diabetes later in life. বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে ওবেসিটি হতে পারে এবং জেস্টেশনাল ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। সো অবশেষে আমরা বলতে পারি ইজ আ কমন প্রবলেম ইন ইন্ডিয়ান। Risk stratification and screening is essential and long-term follow-up of mother and baby is essential. খুব খুব সযত্নে নজর দিতে হবে গ্লুকোজ লেভেলের দিকে এবং মাদার আর বেবির খেয়াল রাখতে হবে। So today we talked about gestational diabetes, a unique disease that can be found in pregnant women. I hope you understand and stay safe. Thank you very much. আর আমাদের এরকম আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সাবস্ক্রিপশন করার পর কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করবে, কারণ তোমাদের তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান চলে যাবে সবার আগে তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।